আচ্ছা, তাহলে এই টাইপ অফ সিস্টেমের ক্ষেত্রে যদি পোটেনশিয়াল এনার্জি সিমেট্রিক হয়, সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এরকম এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জিকে কেমন দেখতে, এটা আমরা অনেকবার দেখেছি। এটাকে কেমন দেখতে, এরকম দেখতে, যেখানে এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো আর এটা হচ্ছে ভি এক্সটা হাফ কে এক্স স্কোয়ার, এইটা হয়। তাহলে এটা এই এক্স ইকুয়ালস টু জিরোর রেসপেক্ট এটা সিমেট্রিক বা ইভেন ফাংশন। যদি পোটেনশিয়াল এনার্জি সিমেট্রিক হয় অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো, দেন দ্য ওয়েভ ফাংশনস মাস্ট belong to a definite parity। এই কথাটার মানে কি, এই কথাটার মানে এই ওয়েভ ফাংশনগুলো আইদার সিমেট্রিক হবে অথবা অ্যান্টিসিমেট্রিক হবে অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো, আইদার ইভেন ফাংশন হবে অথবা অড ফাংশন হবে। এবং আমরা দেখতে পাবো বা তুমি এখান থেকেও দেখতে পাবে যদি এই ওয়েভ ফাংশনগুলোর দিকে তাকাও, দেখো সাই জিরোটা ইভেন ফাংশন, তাই তো? মানে এখানে যদি আমি মাইনাস অফ এক্স বসাই আমাকে একই ফিরিয়ে দেবে, মানে সাই জিরো এক্স ইকুয়ালস টু সাই জিরো অফ মাইনাস এক্স। সাই টুটা আবার ইভেন ফাংশন, দেখো, আবার সাই ওয়ানটা হচ্ছে অড ফাংশন, এই যে এখানে শুধু এক্স আছে। মানে এখানে আমরা পরিষ্কার এটা দেখতে পাবো যে সাই জিরো, সাই টু, সাই ফোর, সাই সিক্স এইগুলো হচ্ছে সব হবে ইভেন ফাংশন অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো, আর সাই ওয়ান, সাই থ্রি, সাই ফাইভ, সাই সেভেন অ্যান্ড অল অ্যান্ড সো অন এইগুলো হবে অড ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে যে সমস্ত সিস্টেমের পোটেনশিয়ালটা এরকম হয়, মানে এক্স ইকুয়ালস টু জিরোর রেসপেক্টে সিমেট্রিক হয়, তাদের ওয়েভ ফাংশন অবশ্যই আইদার ইভেন অথবা অড হবে। মানে কিছু সেট অফ ওয়েভ ফাংশন থাকবে ইভেন আর কিছু সেট অফ ওয়েভ ফাংশন থাকবে অড। এই ইভেন আর অডের মাঝে আর কিছু হতে পারে না, আইদার ইভেন হবে অথবা অড হবে। এইটা প্যারিটি অপারেটর বলে একটা অপারেটর হয়, যেটা হচ্ছে এই যে প্যারিটি অপারেটরটাকে দেখতে হয় এরকম। এই প্যারিটি অপারেটর যেটা যদি এক্স এর ওপর কাজ করে, প্যারিটি অপারেটরটা এক্স এর ওপর কাজ করে একে মাইনাস এক্সে নিয়ে যায়, বা প্যারিটি অপারেটরটা যদি এক্স ওয়াই জেড এর ওপর কাজ করে তাহলে এটাকে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেডে নিয়ে চলে যায়। এই প্যারিটি অপারেটরের প্রপার্টি থেকে এই জিনিসটা পরিষ্কার করে দেখানো যায় যে যে সমস্ত ওয়েভ ফাংশন, যে সমস্ত সিস্টেমের পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়ালস টু জিরো, সেই সিস্টেমের ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি দ্যাট ইজ আইদার ইভেন অর অড। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। এবার এই প্যারিটি অপারেটরটা তোমরা কোথায় পড়বে? প্যারিটি অপারেটরটা প্রথমত স্যার তোমাদের পড়ায়নি, প্যারিটি অপারেটর নিয়ে পুরো একটা ক্লাস হয়, মানে খুব এটা আর কি একটা অপারেটর। তো এইটার আর কি আমি আজকে ক্লাসের পর ওই প্যারিটি অপারেটরের একটা আছে, একটা লেকচার আছে স্যারের, সেই লেকচারটা আমি দিয়ে দেবো, সেটা তোমরা শুনে নেবে। কারণ এটা তো এমনি আলাদা করে তো করার কিছু নেই, ওটা ওই এমএসসিদের যখন স্যার পড়ায় তখন স্যার ডিটেলে পড়ায় আর কি, ওই একটা পুরো ক্লাস নিয়ে। তো এটা জাস্ট একটা অপারেটর, তার বিভিন্ন প্রপার্টিজ এবং সেখান থেকে বেশ কিছু জিনিস বোঝা যায়, সেইটাই। তো সেটা তোমরা ওই লেকচারটা একবার শুনে নিও, তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এটা মেনে নাও যে যে সমস্ত সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি এরকম দেখতে হয় তাদের ওয়েভ ফাংশন আইদার ইভেন অথবা অড হয়। সাফোকেশন হচ্ছে। ঠিক আছে, এইটা হলো এক নম্বর। দু নম্বর কি? আচ্ছা, দু নম্বর হচ্ছে যেটাগুলো বললাম সেটা লিখে ফেলি। আচ্ছা, দু নম্বর হচ্ছে প্রথমত গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট এই সিস্টেমের বলে না, যে কোনো ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ আ ইভেন ফাংশন, মানে গ্রাউন্ড স্টেট সবসময় ইভেন ফাংশন হবে। গ্রাউন্ড স্টেট মানে এটাকেও প্রমাণ করা যায় যথারীতি, কিন্তু আমরা তো প্রমাণ করি না, এটা আমরা আপাতত মোটামুটি ধরে নিই যে গ্রাউন্ড স্টেট সবসময় ফুললি সিমেট্রিক হয়। গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ ফুললি সিমেট্রিক। ফুললি সিমেট্রিক মানে কি? মানে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ ইভেন ফাংশন। যে কোনো সিস্টেমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট সবসময় ইভেন ফাংশন হবে, আর কোনো উপায় নেই। তাহলে দু নম্বর হচ্ছে
ground state must be a ইভেন ফাংশন। আর এর আগে যেটা বললাম, তাহলে গ্রাউন্ড স্টেট যদি ইভেন ফাংশন হয় 0, 2, 4, 6, 8 এইগুলো all are even functions, আর n equals to 1, 3, 5, 7, 9 dot dot all are odd function। ঠিক আছে, এইটা তাহলে এইটা হলো। আচ্ছা, এরপর কি, এবার 3 নম্বর কি, তাহলে 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে গ্রাউন্ড স্টেট is always নোডলেস। গ্রাউন্ড স্টেটে কখনো নোড থাকবে না, মানে ওয়ান ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নোডলেস। এটাও সেই ফেইনম্যান লেকচার সিরিজ ভলিউম 3-তে এই প্রমাণটা করা আছে, যে প্রমাণটা আমরা নর্মালি করি না, যথেষ্ট কঠিন প্রমাণ, এটা ফিজিক্সের এতে থাকে, বইয়ে থাকে। তো গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নোডলেস, গ্রাউন্ড স্টেটে কোনো মানে নোডাল প্লেন থাকে না। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, আচ্ছা তাহলে গ্রাউন্ড স্টেট যদি নোডলেস হয়, গ্রাউন্ড স্টেট মানে কি? ফর গ্রাউন্ড স্টেট n হচ্ছে 0, তার মানে এর ক্ষেত্রে নাম্বার অফ নোডস হচ্ছে 0 গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে। তার মানে এবার এই সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় উইথ ইনক্রিজিং নাম্বার, উইথ ইনক্রিজিং ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার অফ নোড ইনক্রিজ করে। এবার যেটা আমার এর ক্ষেত্রে দেখেছিলাম, আমরা পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রেও দেখেছিলাম, কিন্তু পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে কি ছিল, এনটা 1 থেকে শুরু ছিল, এনটা ছিল 1 থেকে শুরু হয়েছিল, মানে কোয়ান্টাম নাম্বারটা, ট্রান্সলেশনাল কোয়ান্টাম নাম্বারটা 1 থেকে শুরু হয়েছিল, যে কারণে গ্রাউন্ড স্টেটটা তো ওর ক্ষেত্রেও ওয়ান ডাইমেনশন পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা সেক্ষেত্রেও নোডলেস ছিল। তো কিন্তু সেখানে কি হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে গ্রাউন্ড স্টেটের নোড নেই, কিন্তু গ্রাউন্ড স্টেট মানে ওখানে এনটা 1, তারপরে 2 নম্বর ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে এনটা 2, সেখানে একটা নোড আছে। তার মানে ইন জেনারেল পার্টিকেল ইন এ বক্স সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ নোড ছিল n-1, মানে ফর nth স্টেটের জন্য নাম্বার অফ নোড ছিল n-1 পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে। আর এইখানে কি হবে, এখানে যেহেতু এনটা 0 থেকে শুরু হয়েছে, তার মানে এখানে নাম্বার অফ নোড মানে ইন জেনারেল ফর nth এনার্জি স্টেট বা ফর nth স্টেটের জন্য নাম্বার অফ নোড হচ্ছে n। ঠিক আছে, এটা এইভাবে যাবে। তার মানে n ইকুয়ালস টু 0 এর জন্য নাম্বার অফ নোড হচ্ছে 0, তার মানে n ইকুয়ালস টু 1 এর জন্য নাম্বার অফ নোডস হবে হচ্ছে 1, n ইকুয়ালস টু 2 এর জন্য নাম্বার অফ নোডস হচ্ছে 2 অ্যান্ড সো অন। এইভাবে যাবে এই সিস্টেমের ক্ষেত্রে। তার মানে যদি ইফ ভাইব্রেশনাল quantum number is n, then number of nodes equals to n। তার মানে n ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারের জন্য n নাম্বার অফ নোড থাকবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু পরে আমরা বলবো, যেটা বুঝতে পারবে এটা কেন দরকার। আচ্ছা, তারপরে 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে যে তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে আচ্ছা 5 নম্বরটা যেটা, সেটা ছবিটা আঁকলে বোঝা যাবে, এটা আগে থেকে বলে মানে এ করে কনফিউজ করে লাভ নেই এইটা। আচ্ছা তাহলে এইটা থাক, ওইটা বলে লাভ নেই। আচ্ছা তাহলে নেক্সট কি, নেক্সট হচ্ছে ডিজেনারেসির ব্যাপার আছে, যে আমরা জানি যে এর আগে প্রতি ক্ষেত্রেই দেখে এসেছি যে কোন স্টেটে ডিজেনারেসি ঘটে সেটা বুঝতে হবে। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে ইজ এ নন ডিজেনারেট সিস্টেম, এই কমপ্লিটলি নন ডিজেনারেট, এখানে কোথাও কোনো ডিজেনারেসি নেই। কেন নেই এইটা দেখা যায়, প্রথমত গ্রাউন্ড স্টেট তো নন ডিজেনারেট হবেই, এছাড়া নন ডিজেনারেসি কেন এইটা দেখা যায় যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইজ নন সিঙ্গুলার। পোটেনশিয়াল এনার্জি নন সিঙ্গুলার মানে কি, মানে
মানে পুরো পোটেনশিয়ালের মধ্যে কোথাও মানে এনার্জিটা ইনফিনিটি হচ্ছে না। নন সিঙ্গুলার মানে মানে নন ইনফিনিটি, ইনফিনিটি না, পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি না, পোটেনশিয়াল এনার্জি হ্যাজ আ ফাইনাইট ভ্যালু। সেই রকম সিস্টেমের ক্ষেত্রে তাদেরকেই বলা হয় যে নন সিঙ্গুলার পোটেনশিয়াল এনার্জি। তাহলে যেসব সিস্টেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি নন সিঙ্গুলার, সেই সব সিস্টেমের ক্ষেত্রে ইন ওয়ান ডাইমেনশনে ডিজেনারেসি কখনোই অ্যারাইজ করতে পারে না। যেমন তোমার পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে বক্সের মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা 0 ছিল, মানে তার মানে একটা ফাইনাইট ভ্যালু আছে, মানে কোথাও ইনফিনিটি হচ্ছে না। এখানেও সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এটা হচ্ছে হাফকে এক্স স্কোয়ার, মানে কোথাও ইনফিনিটি হচ্ছে না। তাহলে ইনফিনিটি না এরকম যে পোটেনশিয়ালগুলো, মানে কোথাও ইনফিনিটি হয় না এরকম যে পোটেনশিয়ালগুলো, মানে নন সিঙ্গুলার পোটেনশিয়ালের ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনে কোনো ডিজেনারেসি থাকে না, কোনো ডিজেনারেসি অ্যারাইজ করে না। এই থিওরেমটাকে বলা হয় নন ডিজেনারেসি থিওরেম। অনেক সময় এই থিওরেমটাকে বলা হয় নন ডিজেনারেসি থিওরেম। তাহলে কি বললাম, যে ইন দিস কেস potential energy is non singular। মানে কি potential energy is non singular মানে কি, মানে potential energy is not infinity anywhere। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যদি একটা এরকম হয় যে পোটেনশিয়াল এনার্জি ইজ নন সিঙ্গুলার। 2 নম্বর হচ্ছে যদি সাই এন এক্স এইটা যদি টেন্স টু 0 হয় অ্যাট এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটিতে, এটাও যদি হয়, যেটা হবে এখানে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের প্লট ছবি কেমন দেখতে হয়, ওই এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটিতে ওটা 0-র দিকে চলে যায়, এটা আমরা পরিষ্কার জানি, এর আগে অনেকবার করেছি। তাহলে এই টাইপ অফ সিস্টেমগুলোর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা টেন্স টু 0 হয়ে যায় অ্যাট বাউন্ডারিতে পৌঁছে, বা এক্স প্লাস মাইনাস ইনফিনিটিতে যদি 0 হয়ে যায়, আর পোটেনশিয়াল এনার্জি যদি নন সিঙ্গুলার হয়, এবং 3 নম্বর if the problem is 1D, then degeneracy cannot arise in this one dimensional system। এই থিওরিটাকে বলা হয় নন ডিজেনারেসি থিওরেম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর আর নন ডিজেনারেট, মানে বেসিক্যালি এনার্জি স্টেটস অফ কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরস আর নন ডিজেনারেট। এটা কমপ্লিটলি নন ডিজেনারেট হয়, কোথাও ডিজেনারেসি থাকে না। তাহলে এবার এই সমস্তগুলোকে মাথায় রেখে এবার একটা একটা করে তাহলে ছবি আঁকা যাক। তাহলে প্রথমত এবার ছবি আঁকার বেসিক রুল কি? ছবি আঁকার বেসিক রুল হচ্ছে এরকমভাবে ছবিটা আঁকতে হয়। প্রথমে আমরা আগে পোটেনশিয়ালটাকে এঁকে নেব। তাহলে x equals to 0, minus infinity, plus infinity, এইভাবে পোটেনশিয়াল হাফকে এক্স স্কোয়ার, আর এই দিকে আমরা প্লট করছি ওয়েভ ফাংশনকে সাই এন এক্স কে। তাহলে প্রথমে আগে এইখানে সাই 0, প্রতিটা হচ্ছে ইকুই স্পেসড, এটা এর আগে আমরা দেখেছি। সাই 1, সাই 2 অ্যান্ড সো অন। তাহলে একটা একটা করে আমরা প্লট করি। তাহলে প্রথমে আগে
n ইকুয়ালস টু 0 জন্য n ইকুয়ালস টু 0 জন্য সাই 0x সেটা কেমন দেখতে হয়, সেটা হচ্ছে আলফা বাই পাই টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এরকম দেখতে হয়। এটা পরিষ্কার কেমন দেখতে আছে, যখন যখন হচ্ছে তোমার এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যখন মানে যখন হচ্ছে এক্সটা যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে ই টু দি পাওয়ার মানে মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, যদি প্লাস ইনফিনিটি হয় সেক্ষেত্রে যেহেতু এখানে একটা মাইনাস আছে সব কিছুতে এটা 0 হয়ে যাবে। তার মানে এটা ভীষণ ক্লিয়ার যে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটিতে ওয়েভ ফাংশনটা 0-র দিকে হয়ে যাবে। আর বাকিটা কেমন হবে, বাকিটা হচ্ছে গাউসিয়ান ফাংশনের মতো দেখতে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো দেখতে। তার মানে এটা হচ্ছে একটা গাউসিয়ান ফাংশন হুইচ ইজ অ্যান ইভেন ফাংশন। এটা পরিষ্কার। তাহলে প্লটটা কেমন দেখতে হবে, প্লটটা জাস্ট কেমন দেখতে হবে, এরকম একটা দেখতে হবে প্লটটা সাই 0xটা। ভীষণ ক্লিয়ার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটা এরকম দেখতে হয়, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে এইটা প্রায় 0-র সাথে মিশে যেতে চাইবে, আর বাকিটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো এরকম দেখতে হবে। এই এক্স ইকুয়ালস টু 0-তে এটার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, এই যে তাই ম্যাক্সিমাম হয়েছে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে কি, আচ্ছা এটা হলো, আচ্ছা এটার সাথে সাথে আচ্ছা এটা হলো, ঠিক আছে। এরপর নেক্সট কি, এরপর নেক্সট হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য সাই 1x। সাই 1xটা কেমন দেখতে, √2 আলফা আলফা বাই পাই টু দি পাওয়ার 1/4 ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এইটা। আচ্ছা এইটা কেমন দেখতে হবে, আচ্ছা এইটা হচ্ছে প্রথমত at x equals to 0-তে সাই 1x 0, তার মানে এইখানে একটা নোডাল প্লেন থাকবে, এইখানে প্রথম একটা নোট থাকবে x equals to 0-তে সাই 1x 0 হচ্ছে, তার মানে x equals to 0-তে এখানে একটা নোট থাকবে। আর এছাড়া এটা x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, মানে এটা হচ্ছে একটা অড ফাংশন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এই প্লটটা কেমন দেখতে হবে, তাহলে এইখানে প্রথমত একটা নোট থাকবে। আচ্ছা তাহলে এরপর কি হবে, তাহলে প্রথমত আগে x ইকুয়ালস টু 0-তে একটা নোট থাকবে, ভালো কথা। তাহলে x ইকুয়ালস টু 0-তে নোট থাকবে, এরপর যত আমার x এর ভ্যালু বাড়বে এইখানে, তাহলে এইখানে আমার সেই ভ্যালুটা বাড়বে, তার মানে আমার x এর পজিটিভ দিকে এটা পজিটিভ হবে, কারণ এখানে হচ্ছে x এর ভ্যালু বাড়বে। এটা কিভাবে বাড়ে, যখন আমার এই টাইপ অফ ফাংশন যদি থাকে, মানে একটা তোমার প্রথমে একটা এইটাকে কি পার্ট বলে জানো, মানে একটা প্রথমে পলিনোমিয়াল পার্ট তারপর এক্সপোনেনশিয়াল পার্ট, তাহলে এক্স এর মানে লোয়ার ভ্যালুর জন্য প্রথমে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, তারপরে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে, তাই তো। তাহলে যখন এক্স এর ভ্যালু যখন পজিটিভ তখন এটা পজিটিভ হবে, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন এটা নেগেটিভ হবে। আর এক্স ইকুয়ালস টু 0-তে একটা নোডাল প্লেন আছে, তাহলে এটা দেখতে কেমন হবে, এই দিকটা এরকম পজিটিভ হবে, এরকম ভ্যালুতে পৌঁছাবে, তারপর এরকম কমে যাবে, এই দিকটা নেগেটিভ হবে, ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপর এরকম ভাবে কমে যাবে। ঠিক আছে, মানে এইগুলোকে আমি একটু বাড়িয়ে দিই, দাঁড়াও। এইটা হবে, তাহলে ওইখানে ঠিক করে আঁকি, এটা এরকম 0-র দিকে যাবে, এইটা এরকম ম্যাক্সিমাম হয়ে এরকম 0-র দিকে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হবে সাই 1x। বুঝতে পেরেছো সবাই সাই 1xটা। তাহলে x ইকুয়ালস টু 0-তে একটা নোডাল প্লেন থাকবে, পজিটিভের দিকটা পজিটিভ হবে, নেগেটিভের দিকটা নেগেটিভ হবে, এইভাবে যাবে। তারপরে সাই 2xটা কেমন হবে, n ইকুয়ালস টু 2a হবে হচ্ছে সাই 2x। সাই 2xটা কেমন দেখতে, সাই 2x হচ্ছে কত যেন ছিল, মানে ধরো এখানে একটা কিছু কনস্ট্যান্ট ছিল,
কনস্ট্যান্ট ইন্টু বেসিক্যালি ছিল হচ্ছে এরকম 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এখানে কিছু একটা 1/√2 ইন্টু আলফা বাই পাই টু দি পাওয়ার 1/4 এই টাইপের কিছু একটা ছিল, তার সাথে এই জিনিসটা ছিল। তাহলে মেনলি তো আমাদের এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এইখানে কি এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আবার ইভেন ফাংশন, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এইখানে প্লটটা কি করে হবে, এখানে প্লটটা কি করে হবে আমি ওই পাতায় যাচ্ছি, হ্যাঁ, তারপরে আবার এই পাতায় ফিরে আসবো। তাহলে এইখানে প্রথমত যখন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা যখন 0 হবে তখন সাই টু এক্সটা 0 হবে প্রথম। তাহলে প্রথম নোডাল পেন হবে যখন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1টা যখন 0 তখন সাই টু এক্সটা 0 হবে। তার মানে এক্স এর ভ্যালু কি হবে, তার মানে অ্যাট 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0তে সাই টু এক্স এইটা হচ্ছে 0 হবে। তার মানে এইখানে নোডাল প্লেনটা থাকবে। আচ্ছা, তার মানে এইটা 0 মানে কি, এইটা 0 মানে অর এখান থেকে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 আলফা, এইটা এইখানে সাই টু এক্সটা 0 হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 আলফাতে, এইটা। আচ্ছা, তার মানে এবার তার মানে এই দুটো জায়গায় আমার এই জিনিসটা 0 হবে। আর বাকি জায়গাগুলোতে আমার প্লটটা কীরকমভাবে যাবে, তাহলে যখন এক্সটা মাইনাস 1/√2, তাহলে প্রথমে কি হলো যখন এক্সটা যখন মানে 1/√2 আলফার থেকে যখন বেশি তখন এটা পজিটিভ হবে, আর যখন মাইনাস 1/√2 আলফার দিকে তখন এটা মানে দাঁড়াও এটা আমি কিভাবে বলছি দেখো, তাহলে এই জায়গাটা কিভাবে হচ্ছে, তাহলে প্লটটা কেমন হবে, তাহলে ধরো এইটা হচ্ছে আমার সাই টু এক্স এর জন্য হচ্ছে। তাহলে প্রথমে যখন এক্স ইকুয়ালস টু 0তে কি হবে সেটা আগে দেখি। এক্স ইকুয়ালস টু 0তে এটার কি হচ্ছে, এক্স ইকুয়ালস টু 0তে এইটা হচ্ছে প্রথমত এই পার্টটা তো 1 হয়ে যাচ্ছে এক্স ইকুয়ালস টু 0তে, আর পরের পার্টটা কি হচ্ছে, পরের পার্টটা হচ্ছে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, তার মানে -1 থাকছে, সামথিং কনস্ট্যান্ট ইনটু -1 থাকবে, কারণ এই পার্টটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে সেই পার্টটাও এখানে লিখি। তাহলে প্রথমে হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0তে, অ্যাট এক্স ইকুয়ালস টু 0তে সাই টু এক্স যেটা কি হচ্ছে -1 ইনটু ওই কনস্ট্যান্ট, এইটা হচ্ছে। তার মানে একটা মিনিমাম কোনো ভ্যালু থাকছে, যেহেতু এই মাইনাসটা আছে তার জন্য একটা মিনিমাম কোনো ভ্যালু হচ্ছে এক্স ইকুয়ালস টু 0তে, তার মানে এটা পরিষ্কার যে এক্স ইকুয়ালস টু 0তে এটা মিনিমা দিয়ে যাবে। তাহলে আমার ধরো এই জায়গাটা হচ্ছে -1/√2 আলফা আর এই দিকটা হচ্ছে +1/√2 আলফা, আর এক্স ইকুয়ালস টু 0তে এটা মিনিমা দিয়ে যাবে। তার মানে এইখানে প্লটটা কেমন হবে, এইখানে প্লটটা তার মানে কেমন হবে, এটা ভীষণ পরিষ্কার হয়ে গেল এখান থেকে যে যখন আমার ফাংশন মানে এক্সটা যখন -1/√2 আলফার থেকে বড় আর +1/√2 আলফার থেকে ছোট, দেন এই তার মানে এইটা থেকে এইটা তার মানে এইটার মানে কি, এইটা মানে বেসিক্যালি এই 2 আলফা এক্স স্কোয়ার যেটা 2 আলফা এক্স স্কোয়ার এটা হচ্ছে লেস দ্যান 1, 2 আলফা এক্স স্কোয়ার লেস দ্যান 1 মানে কি, মানে এটা নেগেটিভ, তার মানে অর এইটা মানে হচ্ছে সাই টু এক্সটা হচ্ছে নেগেটিভ। এই রিজিয়নটার মধ্যে মানে এক্সটা যখন 1/√2 -1/√2 আলফার থেকে বড় আর +1/√2 আলফার থেকে ছোট, মানে এই রিজিয়নটার মধ্যে সাই টু এক্সটা নেগেটিভ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে এই রিজিয়নের মধ্যেই আমার এক্স ইকুয়ালস টু 0 রিজিয়নটা পড়ছে, আর এক্স ইকুয়ালস টু 0 রিজিয়ন এক্স ইকুয়ালস টু 0তে এটা খুব পরিষ্কার যে সাই টু এক্সটা নেগেটিভ হচ্ছে মানে মিনিমাম হচ্ছে, তার মানে এটা একটা মিনিমা দিয়ে যাবে, তার মানে এই রিজিয়নটার মধ্যে সাই টু এক্সটা নেগেটিভ। আর যখন when 2 আলফা এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 1 দেন সাই টু এক্সটা পজিটিভ। 2 আলফা এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 1 মানে কি, মানে হচ্ছে 2 আলফা এখান থেকে পরিষ্কার এইটা যে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 1/আলফা বা এক্স মানে 1/2 আলফা, তাহলে এক্স গ্রেটার দ্যান হচ্ছে 1/√2 আলফা, শুধু এক্স না মানে বেসিক্যালি মড এক্স যখন গ্রেটার দ্যান 1/√2 আলফা তখন এই জিনিসটা পজিটিভ।
ঠিক আছে, যখন মড এক্সটা গ্রেটার দ্যান 1/√2 আলফা তখন এই জিনিসটা পজিটিভ, এবং দুদিকেই পজিটিভ। কেন? তার কারণ হচ্ছে এখানে তো এক্স স্কোয়ার আছে, তার মানে আমি যদি -2 করি, মানে যখন +2 করব তখনও যেমন এটা পজিটিভ হবে, যদি -2 করি তখন এটা পজিটিভই হবে, কারণ -2 মানে তো 4ই, মানে একই দেবে, +2 যা দেবে -2 তাই দেবে, যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে সেই জন্য +2 -2 দুদিকে একই দেবে, আর দুদিকে একই দেবে মানে মানে দুদিকেই বেসিক্যালি জিনিসটা পজিটিভ হবে। তার মানে আমার অ্যাকচুয়ালি প্লটটা কেমন দেখতে হবে, তার মানে প্রথমত হচ্ছে এইটা এরকম মিনিমা দিয়ে যাবে, গেল গিয়ে এইখানে হলো, এখানে দুটো নোডাল প্লেন, তারপরে এইটা এইভাবে গিয়ে এইভাবে এসে এইরকম হবে, এইটা এইভাবে গিয়ে এখানে এসে এরকম হবে। এবার কেন তোমরা বলবে যে এখানে কেন ম্যাক্সিমা দিয়ে গেল, কি করে বুঝলে যে এখানে ম্যাক্সিমা হবে? সেটা খুবই পরিষ্কার, ম্যাক্সিমাটা কি করে হবে, এইটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, এই সাইড এক্সটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলেই এক্স এর দুটো ভ্যালু বেরিয়ে যাবে যেখানে যেখানে এটা ম্যাক্সিমা দেবে। মানে এটা ভীষণই নর্মাল, এটা কোনো ব্যাপার না। এবং কিন্তু আমি সেটা না করেই কি করে বললাম এটা ম্যাক্সিমা দিয়ে যাবে? প্রথমত দেখো কি করে বললাম, তার কারণ হচ্ছে এটা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওই টাইপ অফ ফাংশন যেটা হচ্ছে একটা প্রথমে পলিনোমিয়াল পার্ট আছে আর একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে প্রথমে এক্স এর স্মল ভ্যালুর জন্য প্রথমে মানে এই দুটো, মানে প্রথমে তো এই দুটো জায়গায় 0 হলো, তার মানে 0-র পর থেকে যত এক্স এর ভ্যালু বাড়বে তখন প্রথমে আগে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করবে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। সিমিলারলি এদিকে হবে। এবার কি করে বুঝলাম এদিকটা যেমন হলো এদিকটা যেমন হলো বাঁ দিকটাও ঠিক তেমনই হচ্ছে, সেটা কি করে বুঝলাম? সেটা আমরা এর আগে বলে এসেছি যে এই টাইপ অফ সিস্টেমের ধর্মটাই সেটা, যে n = 0, 2, 4, 6 এইগুলোর জন্য ওয়েভ ফাংশনটা সিমেট্রিক হবে, মানে বাঁ দিকটা যেমন দেখতে হবে ডান দিকটা ঠিক তেমন দেখতে হবে, বাঁ দিকটা যেন ডান দিকের একদম মিরর ইমেজ হবে। দেখো এটা এক্স্যাক্টলি মিরর ইমেজ হয়েছে। তুমি যদি x = 0 রেসপেক্টে মনে করো এখান থেকে একটা মিরর আছে, তাহলে দেখো ψ0 ψ2 এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা আর একটা মিরর ইমেজ হয়েছে। আর অন্যদিকে ψ1টা দেখো এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক অ্যাবাউট x = 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এরকম ভাবে আমাদের হচ্ছে প্রতিটা জিনিস এগোচ্ছে, এইভাবে ওয়েভ ফাংশনগুলো এগোবে। তাহলে বোঝা গেল ওয়েভ ফাংশনগুলো কিভাবে প্লট করা যাচ্ছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ দিদি। ঠিক আছে, এইটা তাহলে এরপর হচ্ছে এটা হচ্ছে ψ2x। এরপর যদি ψ3x প্লট করি সেটা কেমন দেখতে হবে সেটা আমি জাস্ট এমনি প্লট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ψ3x এ যদি প্লট করতাম এইটা এইটা এটা কেমন দেখতে হতো, এইটা হতো ঠিক এইরকম ভাবে হতো। এটা হচ্ছে ψ3x এর ক্ষেত্রে 3টে নোডাল প্লেন থাকবে, তার মানে এবং এটা অ্যান্টিসিমেট্রিক হবে, মানে এইখানে একটা নোডাল প্লেন হতো, এইখানে একটা নোডাল প্লেন হতো, এইখানে আর হচ্ছে গিয়ে এইখানে একটা নোডাল প্লেন হতো এইটার ক্ষেত্রে। তার মানে এইটার ক্ষেত্রে প্লটটা দেখতে হতো এইরকম। প্রথমত এইটা হচ্ছে এই দিক থেকে এইভাবে শুরু হবে, এইভাবে যাবে, এইখানে 0 হবে, তারপরে এইখানে 0 হবে, তারপরে এইভাবে যাবে, এইখানে 0 হবে, এইভাবে গিয়ে এইরকম হবে। এইটা হতো ψ3xটা। মানে দেখো এইখানে একটা নোডাল প্লেন হয়েছে, এইখানে একটা নোডাল প্লেন, আর হচ্ছে x = 0 তে নোডাল প্লেন। এবং দেখো এখানে জিনিসটা দেখো এটা কিন্তু অ্যান্টিসিমেট্রি, এদিকটা যেমন দেখতে এদিকটা কিন্তু ঠিক অন্যরকম দেখতে, মানে মানে মিরর ইমেজ হয়নি। এটা হতো ψ3x। তাহলে এই টোটালটা ঠিক করে মানে এই যে ψ0x ψ1x ψ2x ψ3x এখান থেকে একটা জিনিস কিন্তু জেনারেলাইজ করতে পারবে তোমরা। সেটা কি বলো তো জেনারেলাইজটা? সেটা দেখো এই গ্রাউন্ড স্টেট ছাড়া প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে মানে প্রতিটা n স্টেট মাস্ট হ্যাভ এ নোড, n স্টেট মাস্ট হ্যাভ এ নোড in between two nodes of the n+1 state। এই দেখো গ্রাউন্ড স্টেটটা বাদ দাও, ψ1 স্টেটের কোথায় নোড আছে, ψ2 স্টেটের যে দুটো জায়গায় নোড আছে ঠিক তার মাঝখানে। ψ3 স্টেটের কোথায় নোড আছে,
এর যে দুটো জায়গায় নোড আছে ঠিক তার মাঝখানে। একই রকমভাবে সাই 4 যদি করো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, সাই 5 যদি করো আরও ভালো করে বুঝতে পারবে। এই জিনিসটাই আমি তখন আগের বার বলতে গিয়ে বললাম না, যে এটা ছবিটা আঁকলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি একটা মানে কি কোন একটা পয়েন্ট জেনারেলাইজ করতে পারি, সেটা কি, যে except ground state any state must have a node in between two successive nodes in the n plus 1 state। এইটা ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এইভাবে আমরা পুরো ওয়েভ ফাংশনগুলোকে এঁকে ফেলতে পারি। তাহলে এইটা হলো ওয়েভ ফাংশনের প্লট। এবার যদি আমাদেরকে প্রবাবিলিটির প্লট করতে পারে, তাহলে এইটা যেটা হলো, এইটা হলো হচ্ছে সাই এন এক্স ভার্সেস এক্স প্লট, মানে হচ্ছে ওয়েভ ফাংশন প্লট। এবার যদি প্রবাবিলিটির প্লট করতে পারলে, মানে সাই এন এক্স স্কোয়ার ভার্সেস এক্স প্লট যদি করতে বলে, সেটা কেমন দেখতে হবে? তাহলে সেটা করে ফেলি, সাই এন এক্স ভার্সেস এর প্লটটা কেমন দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে ওই পাতাই করি, হ্যাঁ এখানে আর জায়গা নেই। তাহলে নেক্সট হচ্ছে, ও বাবা এখানেও জায়গা নেই, তো বাজে বোর্ড ওয়ার্ক আমার। তাহলে নেক্সট হচ্ছে সাই এন এক্স স্কোয়ার ভার্সেস এক্স প্লট, এটা কেমন দেখতে হবে? তাহলে প্রথমত সাই 0 এক্সটা স্কোয়ার, সেটা হচ্ছে আলফা বাই পাই টু দি পাওয়ার হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, সেটা হবে। তারপরে হচ্ছে সাই 1 এক্স তার স্কোয়ার কি হবে, আলফা বাই পাই টু দি পাওয়ার হাফ ইন্টু ইন্টু 2 আলফা ইন্টু ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড সো অন, এইভাবে যাবে। তার মানে পুরো ব্যাপারটা স্কোয়ার স্কোয়ার হয়ে গেছে। তার মানে স্কোয়ার হওয়ার জন্য প্লটটা জাস্ট কেমন দেখতে হবে? প্রথমত সব একই রকম দেখতে হবে, মানে প্রথমত যেগুলো নেগেটিভ ছিল নেগেটিভগুলো সব পজিটিভ হয়ে যাবে, এটা হচ্ছে এক নম্বর কথা, মানে নেগেটিভ বলে আর কিছু থাকবে না। দ্বিতীয়ত এই ব্যাপারটা স্কোয়ার হয়ে গেছে মানে মানে আরও তাড়াতাড়ি ডিকে করবে, মানে আরও স্টিপলি ডিকে করবে, তাই না? সেই ব্যাপারটা হবে। তাহলে সেইটা যদি আমি প্লট করি তাহলে কেমন দেখতে হয়? তার মানে এখানেরও একই রকম ব্যাপার। প্রথমে আগে আমরা পোটেনশিয়ালটা এঁকে ফেলবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ভি এক্স হাফকে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এটা এন ইকুয়ালস টু 0, এন ইকুয়ালস টু 1, তারপরে এন ইকুয়ালস টু 2 অ্যান্ড সো অন, এইভাবে যাবে। তাহলে প্লটটা কেমন দেখতে হবে? প্রথমত এইটার ক্ষেত্রে একই রকম হবে কিন্তু আরও স্টিপার হবে, তাই না? কারণ যেহেতু স্কোয়ার হয়ে গেছে, তার মানে এবং এই যে অ্যাট এক্স ইকুয়ালস টু 0তে এর ভ্যালুটা এখন আগের থেকে আর একটু বেশি হবে, তার মানে মিনিমাটা আর একটু বেড়ে যাবে। তার মানে জাস্ট কি হবে, এটা হচ্ছে কি আর একটু স্টিপার হয়ে যাবে, এইভাবে হবে। তারপর এটার ক্ষেত্রে পুরোটাই পজিটিভ হবে, তার মানে এইটার ক্ষেত্রে এইটা এইভাবে এসে প্রথমে পজিটিভ হবে, একটা এ প্লেন থাকবে, নোডাল প্লেন থাকবে, তারপরে এইভাবে হবে। তারপর এটার ক্ষেত্রে কি হবে, এটা পজিটিভই ছিল অলরেডি, এইখানে একটা নোট ছিল, এইখানে একটা নোট ছিল, তার মানে এইটা এরকমভাবে এসে এরকম থাকবে। তারপরে এটা আবার হচ্ছে এইখানে আবার ম্যাক্সিমা ছিল, তারপরে এইখানে আবার নোট ছিল, এইভাবে ছিল, এরকমভাবে ছিল, এইভাবে অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, এইভাবে এগোবে। ঠিক আছে, তাহলে এটা হবে প্রবাবিলিটি ডেন্সিটির প্লটটা, এইভাবে হবে। তাহলে এই হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটির প্লট আর ওয়েভ ফাংশনের প্লট, এই জিনিসটা হয়ে গেল। তাহলে এইবার আমাদেরকে যেটা বুঝতে হবে, আচ্ছা
তাহলে তাহলে এইবার বুঝতে হবে এইটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি। আর এর আগে আমরা কি করেছিলাম, আগের ক্লাসে ক্লাসিক্যাল প্রবাবিলিটি করেছিলাম। তাহলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি আমাকে কি বলেছিল? ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলেছিল যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেল থাকতে পারে না, মানে পেন্ডুলামটা বা পার্টিকেলটা ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে যেতে পারে না। কিন্তু এইখানে কি দেখতে পাচ্ছি, মানে এখানে যেহেতু আমার ছবিটা খুবই বাজে আঁকা হয়েছে, কিন্তু তোমরা সেটা বইয়ের ভালো ছবি দেখে নিও, ছবিটা থেকে আমরা কি পরিষ্কার দেখতে পাচ্ছি, ছবি থেকে এটা একদম ক্লিয়ার যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে দেয়ার ইজ অ্যান প্রবাবিলিটি, মানে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কোনটা? ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট ধরো এই স্টেটের ক্ষেত্রে এইটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এই স্টেটের ক্ষেত্রে এইটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এই স্টেটের ক্ষেত্রে এইটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট অ্যান্ড সো অন। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এই ওয়েভ ফাংশনের প্লটগুলো থেকে একদম ক্লিয়ার যে আমি তো ইচ্ছা করে বাজে ছবিটা আঁকিনি, আমি তো মানে বাজে ছবি এঁকেছি সেটা ঠিক আছে, বাট ম্যাথামেটিক্যালি তো কারেক্ট ছবি এঁকেছি যে এই যে পয়েন্ট, এই পয়েন্টের বাইরে আমার এই ওয়েভ ফাংশনটা আসবে, কারণ ওয়েভ ফাংশনটাই এরকম দেখতে, এটা এক্সপোনেনশিয়াল টাইপের দেখতে, মানে যদি আমার এই রকম থাকে, এইরকমভাবে আছে ওয়েভ ফাংশনটা, এইটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, তাহলে হচ্ছে আমার ওয়েভ মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা দেখতে, মানে এইটা হচ্ছে এর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এইখানে হবে হচ্ছে এর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা দেখতে কেমন? গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা জাস্ট দেখতেই হচ্ছে গাউসিয়ান ওয়েভ ফাংশনের মতো। গাউসিয়ান ওয়েভ ফাংশন দেখতে কেমন হয়? এটা দেখতেই হয় এরকম, এটা একদম এরকম দেখতে হয়। কোথাও গিয়ে এটা মানে এটা জিরোর দিকে যেতে চায়, কিন্তু জিরো অ্যাকচুয়ালি হয় না, এটা তো আমরা জানি। তার মানে এই ছবিটা অ্যাকচুয়ালি তো কোথাও ম্যাথামেটিক্যালি ভুল আঁকিনি, কিন্তু এটা তাহলে এটা তার মানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে অবধি প্লটটা আসছে, মানেই তার মানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে ওয়েভ ফাংশনটা থাকতে পারে, মানে প্লটটা আমি যতটা আঁকছি ততটার মধ্যেই পার্টিকেলটা থাকতে পারছে, সেই জন্যই তো প্লটটা আঁকছি। এবার পার্টিকেলটা থাকতে পারে সব থেকে বেশি কোথায়? এক্স ইকুয়ালস টু 0-তে ফর দিস পার্টিকুলার স্টেট। বাকি জায়গাগুলোতে থাকার প্রবাবিলিটি আলাদা আলাদা আছে, সেগুলো আমাদের সেরকম রেঞ্জ অনুযায়ী সেইভাবে প্রবাবিলিটি বার করতে হবে, যেভাবে আমরা প্রবাবিলিটি বার করি সেটা তো আলাদা কথা। কিন্তু প্লটটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পার্টিকেলটার এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে থাকার প্রবাবিলিটি আছে। কি হলো? এই তোমাদের সাথে এটা কেন হচ্ছে বলো তো? আমি আজকে সকালে পড়ালাম ফার্স্ট ইয়ারদের, ওদের কিন্তু হয়নি। ব্যাপারটা তো আমাকে দেখতে হবে, এটা তোমাদের সাথেই কেন হচ্ছে? আমি তো আজকে সকালে ফার্স্ট ইয়ারদের পড়ালাম, ওদের কি সুন্দর 2 ঘন্টা পড়ালাম, একবারও এই প্রবলেমটা হয়নি। তো কি কম স্টুডেন্ট বলে হচ্ছে নাকি কি জানি। ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা কি, যে তার মানে আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটি আমাদের বলছে যে পার্টিকেলটা ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে থাকতে পারে না, কিন্তু কোয়ান্টাম প্রবাবিলিটি এটা পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে পার্টিকেল ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে থাকতে পারে। তাহলে এইখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেইটা আমাদেরকে এখন একটু বুঝে নিতে হবে। এখান থেকে আমরা বুঝবো কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, এবং সেখান থেকে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, এই জিনিসগুলো পরপর এখন বুঝতে হবে। তাহলে সেইটা দেখা যাক। তাহলে নেক্সট হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটা। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে ক্লাসিক্যাল এসএইচও, আর এই পাশে আমি করছি কোয়ান্টাম এসএইচও, এই দুটো করব। আচ্ছা, ক্লাসিক্যাল এসএইচওটাতে দেখতে কেমন ছিল? ক্লাসিক্যাল এসএইচওর প্রবাবিলিটিটা কেমন দেখতে ছিল?
পি ক্লাসিক্যাল, হ্যাঁ এটা মানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি এটা বললাম। আচ্ছা তাহলে এইটা যদি টোটাল এনার্জি হয় তাহলে এইটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট মাইনাস এ, আর এটা ছিল প্লাস এ, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি, এইভাবে ছিল। আর কেমন দেখতে ছিল প্রবাবিলিটিটা, ওই যে এইটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। আর প্রবাবিলিটি ছিল যে এক্স ইকুয়ালস টু জিরোতে ওর পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, এবং এইখানে ওর থাকার প্রবাবিলিটি সব থেকে কম, কারণ এক্স ইকুয়াল এখানে যেহেতু পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি, তার মানে পার্টিকেলটা সবসময় মুভ করতে চাইবে, সেই জন্য এক্স ইকুয়ালস টু জিরোতে বা ইকুইলিব্রিয়াম পজিশনও সব থেকে কম সময় অতিক্রম করবে। আর অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে ওর প্রবাবিলিটিটা ইনফিনিটি, তার মানে ওকে পাওয়ার প্রবাবিলিটিটা ইনফিনিটি, তার কারণ হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে টোটাল এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি কিছু নেই, পুরো এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি, সেই জন্য ওখানেও সব থেকে বেশি সময় অতিবাহিত করবে বা সব থেকে বেশি সময় থাকতে চাইবে, তাই তো? এই জিনিসগুলো প্রথম ক্লাসে খুব ভালো করে বলেছিলাম। তাহলে সেইটাকে মাথায় রেখে আমার প্রবাবিলিটিটা দেখতে কেমন হয়েছিল, প্রবাবিলিটিটা আমার জাস্ট এরকম দেখতে হয়েছিল, এইরকম এসে এইরকম এসে এই টাইপ অফ দেখতে হয়েছিল, যেখানে এই যে এইখানে ও সব থেকে বেশি সময় পাবে, অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে ওর প্রবাবিলিটি ইনফিনিটি হবে, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে ওর প্রবাবিলিটি সব থেকে কম হবে, আবার এইদিকে ওর প্রবাবিলিটি ওকে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি হবে। এক্স্যাক্টলি এরকম দেখতে হয়েছিল তো ক্লাসিক্যাল প্রবাবিলিটিটা। তাহলে কোয়ান্টাম মেকানিক্স তো অন্য কথা বলছে, তাহলে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্স এতটা আলাদা কথা বললে হবে কি করে, এতটা আলাদা কথা তো বলতে পারে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে দুটোই সায়েন্স, দুটোকে মিলতে হবে। তাহলে কিভাবে মিলবে দুটো, তাহলে দেখা যাক, কোয়ান্টামটা দেখা যাক। তাহলে কোয়ান্টামটা কেমন দেখতে, এইটা? তাহলে পি কোয়ান্টামটা কেমন দেখতে, এইভাবে, এইভাবে গিয়ে ধরো, দিদি বোর্ডটা আটকে গেছে। হ্যাঁ কি হচ্ছে, বোর্ড ওয়ার্কটা মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো সবারই আটকে যাচ্ছে, হ্যাঁ দিদি মাঝে মাঝে আটকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা শেষের দিকে, এটা বরং কেটে দিয়ে আর একটা নতুন লিঙ্কে আসি, ঠিক আছে? তাহলে এটা শেষের দিকে, কারণ এই জায়গাটা ভালো করে বলতে হবে, হঠাৎ করে কেটে যাবে তো, ঠিক আছে? আমি ওখানে একটা পাঠাচ্ছি, হ্যাঁ এটা কেটে দিচ্ছি।
আচ্ছা, তাহলে কোয়ান্টাম প্রবাবিলিটিটা কেমন হলো? আচ্ছা, কোয়ান্টাম প্রবাবিলিটিটা হচ্ছে তাহলে প্রথমত এক্স এ মানে হচ্ছে মানে এন ইকুয়ালস টু 0-র জন্য এটা কেমন দেখতে হলো? এইভাবে এসে এইখানে ম্যাক্সিমাম, তারপরে এইরকমভাবে এইটা। তাহলে এইটার ক্ষেত্রে এর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট হচ্ছে এইটা, এইটা আর এইটা। তাহলে এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে পাওয়ার প্রবাবিলিটি কোথায়, মানে একে মানে মানে ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে একে পাওয়ার প্রবাবিলিটি শুধু এইটুকু জায়গার মধ্যে হবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স তো সেটা বলছে না। কোয়ান্টাম মেকানিক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে একে এর বাইরেও পাওয়া যেতে পারে, কারণ ওয়েভ ফাংশনটাই দেখতে এরকম। কোয়ান্টাম মেকানিক্স থেকে এটা পরিষ্কার যে একে এর বাইরেও দেখা যেতে পারে, কারণ এটা দেখতেই এরকম ওয়েভ ফাংশনটাকে এখানে দেখা যেতে পারে। একই রকমভাবে যদি এন ইকুয়ালস টু 1-এর জন্য যদি আঁকি, এন ইকুয়ালস টু 1-এর জন্য কেমন হচ্ছে, এইটা এইখানে এরকমভাবে বেশি হচ্ছে, এইখানে নোডাল প্লেন, তারপরে আবার এইখানে বেশি, তারপরে আবার এইরকমভাবে যাচ্ছে। তাহলে এর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কোথায়? এইখানে একটা আর এইখানে একটা। তাহলে একে পাওয়া উচিত, ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে একে পাওয়া উচিত, এই দেখো এর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট একে পাওয়া উচিত এইখানে, এইটুকু জায়গার মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একে, এবং এটা পরিষ্কারভাবে দেখা যায়, মানে যদি আমি করি মানে যদি, তার মানে কি দেখো প্রথমত কি, যে ক্লাসিক্যাল মেকানিক্স যদি ঠিক কথা বলে যে আমার পার্টিকেলটাকে শুধু ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের মধ্যেই দেখা যাবে, মানে -a থেকে প্লাসের মধ্যেই দেখা যাবে, তার মানে আমি প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে যদি আমি প্রবাবিলিটি বার করি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য লিমিট -a টু +a, প্রত্যেকটা স্টেটের ওয়েভ ফাংশন আমি জানি, -a থেকে প্লাসের মধ্যে যদি এর প্রবাবিলিটিটাকে আমি ইন্টিগ্রেট করি তাহলেই আমি প্রবাবিলিটি পেয়ে যাব, মানে তাকে কতটা পাওয়ার প্রবাবিলিটি আছে সেটা পেয়ে যাব। যেভাবে আমরা পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে সেই L/4 থেকে 3L/4 এর মধ্যে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত, বা L/4 থেকে 3L/4 এর মধ্যে এক্স অ্যাভারেজের ভ্যালু কত, পি এক্স অ্যাভারেজের ভ্যালু কত, এইসব বার করতাম না। তো এখানেও সেটাই করব, -a থেকে +a-তে আমি ওয়েভ মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনের ক্ষেত্রে -a থেকে +a-তে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে যদি ক্লাসিক্যাল মেকানিক্স ঠিক কথা বলে যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের মধ্যেই পার্টিকেলটাকে পাওয়া যাবে, তার মানে প্রতিটা ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা আমার 100% পাওয়া উচিত, তাই তো? প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আমার 100 পাওয়া উচিত, মানে 0 পয়েন্ট মানে 100 করে পাওয়া উচিত, তাই তো? প্রতিটার ক্ষেত্রে 100% করে পাওয়া উচিত, তাহলেই আমি বলবো, বুঝতে পারবো যে ঠিক আছে আমার এই পার্টিকেলটাকে তার মানে কিছুতেই -a থেকে প্লাসের মধ্যে বাইরে পাওয়া যাবে না, টোটাল প্রবাবিলিটিটাই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের মধ্যে। তাহলে এইবার আমরা দেখবো আদৌ কি সেটা পাওয়া যায়, সেটা আমরা সিম্পল ম্যাথ করেই বুঝতে পারবো, আমাদের বেশি কিছুতে যেতে হবে না, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। তাহলে সেইটা আগে দেখি, তারপরে আবার এখানে ফিরে আসব যে কি করে ক্লাসিক্যাল আর কি করে মিলছে, কি বলে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম কি করে মিলছে। তাহলে আগে আমরা সেইটা দেখি যে -a থেকে প্লাসের মধ্যে জাস্ট ইন্টিগ্রেট করব, তাতে আমরা কি পাচ্ছি না পাচ্ছি সেইটা আগে দেখি, তারপর আমরা পরেরগুলোতে ফিরে আসব। তাহলে প্রথমে হচ্ছে for the ground state
দ্যাট ইজ ফর n ইকুয়ালস টু 0 জন্য পি হচ্ছে পি প্রবাবিলিটি বার করছি -a থেকে প্লাসের মধ্যে। কি হবে সেটা? ইন্টিগ্রেশন -a টু +a psi 0 x তার স্কোয়ার dx। ওটা হবে তো, এইভাবে আমরা প্রবাবিলিটি বার করি, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে এটা হবে। তাহলে এবার আমাদের এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এটা কি হবে? -a থেকে +a আলফা বাই পাই টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এটা হবে। এরপরে কি হবে? দিস ইজ ইকুয়ালস টু, এটা একটা ইভেন ফাংশন, তো ইভেন ফাংশন হলে এরকম থাকলে কি হয়? এটা কি হয়ে যাবে? 2 × 0 টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এটা হবে 2 × আলফা বাই পাই টু দি পাওয়ার হাফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এটা হবে তো। তারপরে এটাকে জাস্ট তুমি হচ্ছে সিম্পল করো, তুমি হচ্ছে এটাকে জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশনটা কি? যে লেট আলফা এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড or x square equals to z by alpha or 2x dx equals to z by alpha or dx equals to 1 by 2x into z by alpha। 1 by 2x মানে কি? x মানে কি? x মানে আবার হচ্ছে রুট ওভার z by alpha, তার মানে হাফ ইন্টু রুট ওভার আলফা বাই জেড হয়ে যাবে ইন্টু জেড বাই আলফা, মানে এটা হয়ে যাবে হাফ ইন্টু রুট আলফা বাই নিচে আলফা, তার মানে নিচে একটা রুট আলফা থাকবে, আর এইটা মানে হয়ে যাবে যা জেড টু দি পাওয়ার হাফ, এটা থাকবে, এইটা ডিজেড। এইটা ডিজেড, এইটা হবে ডিএক্স ইকুয়ালস টু, এইটা একটা হবে। আর একটা কি হবে? আর একটা, সরি এটা 0 টু ইনফিনিটি কেন করেছে? এটা 0 টু a হবে, সরি। এটা হলো একটা dx ইকুয়ালস টু। আর একটা কি হবে? আর একটা হবে লিমিট চেঞ্জ হবে, তার মানে লিমিট চেঞ্জ হচ্ছে আমার হচ্ছে x আর z। তাহলে x ইকুয়ালস টু যখন আমার 0, x ইকুয়ালস টু যখন 0 তখন জেডটা 0, x ইকুয়ালস টু যখন আমার a তখন z কি হবে? x ইকুয়ালস টু যদি a হয় z ইকুয়ালস টু কি হবে? মানে a স্কোয়ার ইন্টু আলফা, মানে সরি এটা কি হবে? x ইকুয়ালস টু যদি আমার আচ্ছা সরি, ঠিক আছে, এইখানে না আরেকটা একটু ভুল হয়েছে, এটা জেড স্কোয়ার ধরো, তাহলে সুবিধা হবে। আলফা এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, আলফা এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি জেড স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে জেড স্কোয়ার বাই আলফা, জেড স্কোয়ার বাই আলফা। আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে জেড স্কোয়ার বাই আলফা, তাহলে সেইখান থেকে এবার 2x dx ইকুয়ালস টু হবে 2z dz। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দুদিক থেকে কেটে যাবে, একটু ভুল হয়েছে, মানে এইভাবেও হবে কিন্তু এইভাবে জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি একটু সোজা করে দিই ব্যাপারটাকে, কারণ যেটা আমাকে একটা পার্টিকুলার ফর্মে নিয়ে আসতে হবে। সরি, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে 2x dx ইকুয়ালস টু হবে এখানে 2z dz বাই আলফা। তাহলে সেখান থেকে এখানে জাস্ট ডিএক্সটা বেরোবে হচ্ছে, ডিএক্সটা এখানে যেটা এক্সের ভ্যালু যদি আমি আবার এখানে বসাই তাহলে সেখান থেকে জেড টেড সব কেটে যাবে, করে গিয়ে ডিএক্সের ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে 1 বাই রুট আলফা ইন্টু ডিজেড। এইটা হবে হচ্ছে ডিএক্সের ভ্যালু পরিষ্কারভাবে। তার কারণ হচ্ছে জেড এর ভ্যালু আবার এখানে কি হবে? এই যে এবার তার মানে এই যে 2x dx মানে 2 প্রথমে দুদিক থেকে কেটে গেল, এবার x এর জায়গায়, এবার জেড এর জায়গায় যদি আমি ইন টার্মস অফ x বসাই, সরি x এর জায়গায়, মানে হ্যাঁ, মানে যদি আমি জেড এর জায়গায় যদি ইন টার্মস অফ x বসাই, যে এখানে জেড মানে কি রুট ওভার আলফা ইন্টু এক্স, তাহলে এক্স এক্স দুদিক থেকে কেটে যাবে, তার মানে ওইখানে ফাইনালি যেটা পড়ে থাকবে একটা নিচে 1 বাই রুট আলফা পড়ে থাকবে, পড়ে থেকে এটা হয়ে যাবে dx ইকুয়ালস টু 1 বাই রুট আলফা ডিজেড।
এইটা হবে, মানে এটা অনেক সোজা হয়ে গেল ব্যাপারটা, আগেরটা হলে না অনেক কমপ্লিকেটেড হয়ে যেত, এইটা হলো, ঠিক আছে, এইটা একটা হলো। আর এর লিমিট চেঞ্জটা কি হবে, লিমিট চেঞ্জটা তাহলে এক্স ইকুয়ালস টু জিরোতে জেডটা 0 হবে, আর তোমার হচ্ছে এক্স ইকুয়ালস টু এতে জেডটা কি হবে, এখানে জেড এখানে হয়ে যাবে রুট আলফা ইন্টু এ, এইটা হবে। কারণ এই যে জেড ইকুয়ালস টু যদি আমি এ মানে এক্স ইকুয়ালস টু যদি এ বসাই, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার বাই আলফা, তাহলে জেড ইকুয়ালস টু কী হয়ে যাবে, রুট আলফা ইন্টু এ হবে, ঠিক আছে। তাহলে আমার এই জায়গাটা কি হলো, এই জায়গাটা হলো হচ্ছে 2 ইন্টু আলফা বাই পাই টু দি পাওয়ার হাফ ইন্টু 0 টু রুট আলফা ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিএক্স মানে 1 বাই রুট আলফা ইন্টু ডিজেড, এটা হলো। তাহলে এই আলফাটাকে আমি বাইরে বার করে নিয়ে চলে আসি, এই রুট আলফাটাকে যদি আমি বাইরে বার করে নিয়ে চলে আসি, তাহলে আলফা আলফা কেটে গেল, তার মানে 2 বাই রুট ওভার পাই থাকলো, ইন্টিগ্রেশন অফ 0 টু রুট আলফা ইন্টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এটা হলো। এটা হলো, আচ্ছা ভালো কথা। এবার দেখো, এইবার অ্যাট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস কি হয়, টোটাল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তার মানে কি, তার মানে হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হাফ এইচ ক্রস ওমেগা, ঠিক আছে, এটা হলো। আচ্ছা তাহলে অর এখান থেকে এ কত, এ হচ্ছে প্লাস মাইনাস এইচ ক্রস বাই এম ওমেগা, এইটা টু দি পাওয়ার হাফ এ। আচ্ছা এবার আলফা কত, আগেন আলফা মানে কি, আলফা মানে হচ্ছে এম ওমেগা বাই এইচ ক্রস, আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা এম ওমেগা বাই এইচ ক্রস, এটা সেটা প্রথম থেকেই বলে আসছি, এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট এটা মানে ইনফরমেশন মনে রাখতে হবে যে আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার এক্সপ্রেশনটা হচ্ছে এম ওমেগা বাই এইচ ক্রস। তাহলে সেটা যদি এইখানে বসাই, তার মানে এটা কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট আলফা, এটা তাই তো, এম ওমেগা বাই এইচ ক্রস যদি হয় আলফাটা, তাহলে এইচ ক্রস বাই এম ওমেগা মানে 1 বাই রুট ওভার আলফা, আর কিছুই না। তাহলে এ যদি 1 বাই রুট ওভার আলফা হয়, তাহলে দেখো তো এই ইকুয়েশনটা কি দাঁড়ালো, 2 বাই রুট ওভার পাই 0 টু রুট আলফা ইন্টু 1 বাই রুট আলফা কেটে গেল, 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এবার এই ফর্মটাকে কেমন দেখতে, এই যে 2 বাই রুট ওভার পাই ইন্টিগ্রেশন অফ 0 টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটাকে কি বলে, এরার ফাংশন অফ জেড, এটা এর আগে তোমরা করেছো গেসিয়াস স্টেটে, এরার ফাংশন অফ জেড বলে এই টাইপ অফ ফর্ম, মানে ইন্টিগ্রাল ফর্মটাকে কি, এরার ফাংশন অফ জেড, এটা কেমন, এটা হচ্ছে 2 বাই রুট ওভার পাই ইন্টিগ্রেশন অফ 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটা হচ্ছে এরার ফাংশন অফ জেড। তাহলে আমরা যেটা পেয়েছি, পি মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে, সেটাকে আমরা কি পেলাম, 2 বাই রুট ওভার পাই ইন্টিগ্রেশন অফ 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এইটা কি, এইটা মানে হচ্ছে এরার ফাংশন অফ জেড, এখানে এরার ফাংশন অফ জেড মানে এই যে লিমিটটা, তাহলে এখানে হবে এরার ফাংশন অফ 1, এরার ফাংশন অফ 1 এর ভ্যালু হচ্ছে 0.83, এটা কম্পিউটারে এই তুমি তোমাদের ক্যালকুলেটারে বসিয়ে বের করো, এইটার ভ্যালু হচ্ছে মোরারলেস 0.83, এরার ফাংশন অফ 1 এর ভ্যালু।
তাহলে আমার পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি -a থেকে প্লাসের মধ্যে, এটা তো 100% পাওয়া উচিত ছিল, মানে 0.83 যেটা পেয়েছি, মানে এটা পুরো 1 পাওয়া উচিত ছিল, 1 পাওয়া উচিত ছিল। এটার প্রবাবিলিটি সবসময় ম্যাক্সিমাম প্রবাবিলিটি হওয়া উচিত, তো পুরোটার মধ্যে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, বাইরে তো পাওয়ার প্রবাবিলিটি কোনো নেই, তাহলে 1 হওয়া উচিত, প্রতি ক্ষেত্রে তাই হওয়া উচিত। ফার্স্ট গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে তাই হওয়া উচিত, ফার্স্ট এক্সাইটেডের, সেকেন্ড এক্সাইটেডের, প্রতিটার ক্ষেত্রে সেম হওয়া উচিত যদি ক্লাসিক্যাল মেকানিক্স যদি ঠিক হয়। কিন্তু এখানে তো দিচ্ছে 0.83, মানে 83%, তার মানে দেয়ার ইজ অ্যান প্রবাবিলিটি অফ 17% প্রবাবিলিটি আছে, যেটা বলছে যে পার্টিকেলটাকে 17% প্রবাবিলিটিতে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে খুঁজে পাওয়া যায়, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স তো এটা বলছে না। এইটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। কোয়ান্টাম মেকানিক্স বলছে যে পার্টিকেলটাকে, মানে খুব কম হলেও পার্টিকেল একটা মিনিমাম প্রবাবিলিটি আছে, যে প্রবাবিলিটিতে পার্টিকেলটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে খুঁজে পাওয়া যায়, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স বলছে যে না, পার্টিকেলটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে পাওয়ার কোনো প্রবাবিলিটিই নেই। সেটা পরিষ্কারের আগে আমরা দেখতে পেয়েছি, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটাকে পাওয়া যেতেই পারে না। দিস ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টাম, মানে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। তাহলে কি পেলাম আমরা? তাহলে probability of finding the particle outside the classical turning points of the ground state of linear simple harmonic oscillator is কত? 100 - 83, মানে হচ্ছে 17%। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। দিস ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যাকচুয়ালি কি বলছে, যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যাকচুয়ালি কি বলছে, যে দেয়ার ইজ এ ফাইনাইট probability of finding the particle in the classically inaccessible region। এইটা। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে কি ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স কোথাও মিলবে না? তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স একরকম বলছে, কোয়ান্টাম মেকানিক্স পুরো আলাদা বলছে, তাহলে কোনটা ঠিক? তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স ঠিক নাকি কোয়ান্টাম মেকানিক্সের ম্যাথামেটিক্সটা ঠিক? কোনটা ঠিক তাহলে? তাহলে কি ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অনুযায়ী কোনটা ঠিক? ক্লাসিক্যাল মেকানিক্স ঠিক নাকি কোয়ান্টাম মেকানিক্স তো আমাকে ম্যাথামেটিক্যালি পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যেটা হতেই পারে, তাহলে কোনটা ঠিক? তাহলে এবার ওই আগের প্লটে ফিরে যাওয়া যাক, কোনটা ঠিক। আচ্ছা, এইবার আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সে যদি এরকমভাবে এগোতে থাকি, এইভাবে যদি প্লট করে এগোতে থাকি, একটা সময় দেখা যায় যখন n টেন্ডস টু ইনফিনিটি, মানে এটা হচ্ছে n = 1 1, এটা হচ্ছে n = 2 অ্যান্ড সো অন করে, যখন n টেন্ডস টু ইনফিনিটি হয় তখন প্লটটা কেমন হয় দেখো। এখানে তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে যত আমাদের মানে এনার্জি স্টেট বাড়ছে তত আমাদের নাম্বার অফ নোড বাড়তে আছে, যত আমাদের এনার্জি স্টেট বাড়ছে তত আমাদের নাম্বার অফ নোড বাড়ছে। n = 0 এর জন্য নাম্বার অফ নোড 1, n = 1 এর জন্য নাম্বার অফ নোড 2 অ্যান্ড সো অন, এরকমভাবে নাম্বার অফ নোড বাড়তে যাচ্ছে যত আমার হচ্ছে n বাড়ছে। তাহলে n = ইনফিনিটির জন্য কি হবে? নাম্বার অফ নোড ইনফিনিটি হবে, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, দেখো এইখানে কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে
এই যে আমার হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হলো। তাহলে যদি এখানে যদি আমার নাম্বার অফ নোড ইনফিনিটি হয় তাহলে আমার এই জায়গাটা দেখতে কেমন হবে? তার মানে এখানে ইনফাইনাইট নাম্বার অফ নোড থাকবে, তাহলে আমার এই জায়গাটা দেখতে কেমন হবে? আর পুরোটাই তো পজিটিভ হবে। যখন n টেন্স টু ইনফিনিটি তখন আমার ওয়েভ ফাংশনটা দেখতে হয় জাস্ট এই রকম। তখন আমার ওয়েভ ফাংশনটা জাস্ট দেখতে হয় এইরকম, এইভাবে একটা বড় হয়, তারপরে এইখানে এই রকম ছোট 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 আবার এইখানে হয় এইরকম, এই টাইপ অফ দেখতে হয় n টেন্স টু ইনফিনিটিতে। মানে এটা একটু ভুল হলো র্যাদার, দাঁড়াও আর একটুখানি ঠিক করে আঁকি ছবিটা, মানে সেটা একটু পরেই বলে দিচ্ছি ব্যাপারটা, কিন্তু একটু ঠিক করে আঁকি, একটু সামান্য ভুল হলো। মানে এই রকম হয়, এই রকমভাবে এইটা থাকে, তারপরে একটা একটু বড় থাকে, তারপরে একটা একটু ছোট থাকে, তারপরে এইভাবে আস্তে 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 ছোট হয়, মানে একটু মিশবে, নোডাল প্লেন হবে। তো বারবার ভুল হচ্ছে ছবি আঁকা, আর একদম প্রপার ঠিক করে আঁকি, মানে প্রতিটা ওই দাগটার সাথে মিশতে হবে, না মিশলে হবে না। এইখানে শুধু মিশবে না, বাকি এরকম প্রতিটার সাথে মিশতে হবে। এইভাবে গিয়ে এরকম হয়, ঠিক আছে, এরকম এইটা দেখতে হয়ে যায়। কেন এরকম দেখতে হয় বলো তো? এটা যদি তুমি এর আগের প্রবাবিলিটিটা আমি খুব বাজে এঁকেছি বলে, বেসিক্যালি এই প্রবাবিলিটিটা কেমন দেখতে হয়, দাঁড়াও এই জায়গাটা আমি জানি না, এটা মনে হয় ডিলিট করা, হ্যাঁ এটা ডিলিট করা যাবে না। মানে এইখানে যদি আমি এই n=2 এর জন্য যদি প্রবাবিলিটিটা আঁকতাম তাহলে বুঝতে পারতে এটা কেমন দেখতে হয়। n=2 এর জন্য, n=2 এর জন্য যেমন দেখতে ছিল বেসিক্যালি, এটা হয় হচ্ছে এরকম টাইপ অফ দেখতে হয়। এই যে মানে প্রথম লাস্টের যে দুটো, মানে কেন n=2 এর জন্য কোথায় কোথায় নোডাল প্লেন থাকবে, কোথায় ম্যাক্সিমাম মিনিমাম হবে, সেটা তো অলরেডি আমরা দেখেছি। হ্যাঁ, তো সেখানে এখন আর সেই ব্যাখ্যাটা দিচ্ছি না, এখানে জাস্ট এঁকে দিচ্ছি। এটা বেসিক্যালি কিন্তু নোট এরকম দেখতে হয়, এই যেগুলো ধারেরগুলো একটু বড় হয়। এই ছবি আঁকা এত কঠিন না, এইগুলো এই ধারেরগুলো একটু বড় হয়, তারপরে 1-1/√2 এতে একটা নোট থাকে, তারপরে এই মাঝখানেরটা কিন্তু একটু ছোট হাইটের হয়, তারপরে +1/√2 এতে একটা নোট থাকে, তারপরে একটা আবার হাইটে বড় হয় করে, তারপরে এইভাবে মিশতে যায়। অ্যাকচুয়ালি এটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এরপরের তার উপরের যে নোডাল প্লেন, তার উপরের যে এনার্জি স্টেটটা হবে সেইটা হবে হচ্ছে এইখানে একটা নোট থাকবে, তার মানে একদম ধারেরটা হায়ার আর কি হাইটের হবে, তারপরেরটা একটু ছোট হাইটের হবে, তার মাঝেরটা আরও ছোট হাইটের হবে, তারপরেরটা আবার একটু বড় হাইটের হবে, তারপরেরটা আবার বেশি বড় হাইটের হবে, এইভাবে এইরকমভাবেই কিন্তু ওয়েভ ফাংশনগুলো এগোয়। সেই জন্য আমি এইখানে ওয়েভ ফাংশনটা এটা লিখতে পারলাম। মানে আমি ছবিটা খুব বাজে এঁকেছি, এই পার্টিকুলার এই ছবিটা, তোমরা এইটা দেখে কনফিউজড হও না। মানে বেসিক্যালি এই হাইটটা নিচু হওয়া উচিত, এই হাইটটা যেটা এটারও নিচু হওয়া উচিত, এই দুটো হাইট একটু বড় হবে, এই দুটো হাইট বড় হবে, আর এই মাঝের হাইটটা নিচু হওয়া উচিত, এরকম হওয়া উচিত ছিল। তাহলে সেই রকমভাবে যদি আঁকতে থাকি তাহলে n=10∞ কিন্তু এটা এরকম দেখতে হয়। এবং যখনই এটা এরকম দেখতে হয়, এটা কি দেখা যাচ্ছে, তাহলে যদি পুরো মাঝখানটা যদি পুরোটাই নোডাল প্লেন থাকে এবং শুধু এই ধারের কাছে গিয়ে এটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, একদম ধারের কাছে গিয়ে একে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হয়, সেটাই তো আমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট বলছে। সেটাই তো আমার ক্লাসিক্যাল মেকানিক্স বলছে, যে যত আমার x=0 বা তার আশেপাশে এর থাকার প্রবাবিলিটি সব থেকে কম, খুব সব থেকে কম সময় থাকবে, একদমই প্রবাবিলিটি প্রায় টেন্স টু 0, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের কাছে একে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। আর এখানে সেটাই বলছে যে এর মাঝামাঝি একে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে কম, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের কাছে একে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। দিস ইজ দ্য
বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, যেখানে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স কিন্তু মিলে যাচ্ছে। যখন কোয়ান্টাম নাম্বার ইজ হাই তখন ক্লাসিক্যালি এক্সপেক্টেড রেজাল্ট ইজ ম্যাচিং উইথ দ্য কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট। এটাই হচ্ছে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, এটা কিন্তু এইভাবে মিলে যাচ্ছে। ঠিক আছে, যখন n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এইভাবে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কিভাবে বোরস ক্লাসিক্যাল মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স বেসিক্যালি একই কথা বলছে, কিন্তু জিনিসটা মিলছে কোথায়, যখন কোয়ান্টাম নাম্বার ইজ ভেরি হাই তখন কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স মিলে যায়। আর এছাড়া যে সব থেকে যে কম যে মিনিমাম যে প্রবাবিলিটিটা থাকে ক্লাসিক্যাল এই পার্টিকেলটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার জন্য, দিস ইজ ডিউ টু দ্য কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। তাহলে প্রথমে একটা একটা করে যাই, আগে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপালটা লিখি, তারপরে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং নিয়ে আরও কিছু কথা বলার আছে সেটা বলবো। তাহলে কি হলো এইখানে, তাহলে নেক্সট হচ্ছে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। কি এটা, যে when n tends to infinity then quantum mechanical probability distribution becomes very similar to classical probability distribution. This is a consequence of Bohr's correspondence প্রিন্সিপাল। ঠিক আছে, এটা পরিষ্কার, এটা হলো। আচ্ছা, এরপর কি, এরপর যেটা বলছিলাম, তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং যেটা নিয়ে কথা বলছিলাম, তাহলে ভি ইকুয়ালস টু মানে এন ইকুয়ালস টু 0-র জন্য আমি দেখতে পেলাম যে পার্টিকেলটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে বাইরে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 17%। এবার যত ভি এর ভ্যালু বাড়তে থাকবে, মানে এন এর ভ্যালু যত বাড়তে থাকবে তত আমার এই প্রবাবিলিটিটা বাড়বে না কমবে, সেটা কি মনে হচ্ছে? দেখো, যত আমার প্রবাবিলিটিটা মানে এন এর ভ্যালু বাড়তে থাকবে তত আমার এখান থেকে দেখে কি মনে হচ্ছে, তত আমার কি মনে হচ্ছে যে প্রবাবিলিটিটা বাড়বে না কমবে, একে পাওয়ার প্রবাবিলিটিটা বাইরে পাওয়ার প্রবাবিলিটি বাড়বে না কমবে। বেসিক্যালি এই পার্টিকেলটাকে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার প্রবাবিলিটি যত ভি এর ভ্যালু বাড়বে তত কমবে। মানে এই ছবিটা দেখে হয়তো বুঝতে পারছো না তোমরা, প্রপার ম্যাথামেটিক্যাল ছবি আঁকলে তখন বুঝতে পারতে, মানে বইয়ে ছবি দেখবে সুন্দর করে করা আছে, একদম প্রপার ম্যাথামেটিক্যাল ফাংশন দিয়ে ম্যাথামেটিক্যালি প্লট করা আছে, সেইগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। যত ভি এর ভ্যালু বাড়বে তত probability of finding the particle outside the classical turning point will decrease, তত কমবে। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল কি বলছে, যখন এন এর ভ্যালু লার্জ তখন কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট আর ক্লাসিক্যাল মেকানিক্সকে মিলতে হবে। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স তো বলছে যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটাকে পাওয়া যেতেই পারে না, তাহলে সেইটা যদি মিলতে হয় যখন n টেন্ডস টু ইনফিনিটি, তার মানে n টেন্ডস টু ইনফিনিটিতে এই বাইরে মানে এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে এই পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি প্রায় থাকবেই না, একদম জিরো হয়ে যাবে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যত ভি এর ভ্যালু বাড়ছে বা এন এর ভ্যালু যত বাড়ছে তত n টেন্ডস টু ইনফিনিটির দিকে যাচ্ছে, তত এটা বোরস করসপন্ডেন্স প্রিন্সিপালের দিকে যাচ্ছে, তার মানে ততই কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল মেকানিক্সের দিকে অ্যাপ্রোচ করছে। তার মানে এই ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি তত কমছে। ঠিক আছে,
এইটা হচ্ছে ব্যাপার। তাহলে সেইটা যদি আমরা প্লট করি তাহলে আমরা কি পাই, তাহলে এখানে লিখি from the plot of psi nx square versus x, it is clear that there is a finite probability of finding the particle outside the classical turning point. This is an example of quantum mechanical টানেলিং। এটা হচ্ছে প্রথম কথা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে উইথ ইনক্রিজ ইন quantum number n, probability of finding the particle outside the classical turning point decreases। ঠিক আছে, কেন ডিক্রিজেস সেটা একটু আগে বললাম। কেন, তার কারণ হচ্ছে আমাকে তো ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্সকে মিলতে হবে। ক্লাসিক্যাল মেকানিক্স তো বলছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটাকে পাওয়াই যায় না, তাহলে মিলবে কখন? সেটা বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল বলছে যখন n টেন্ডস টু ইনফিনিটি তখন ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স মেলে। তার মানে যত n বাড়বে তার মানে সেটা nটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, তার মানে nটা যত অ্যাপ্রোচ করবে তত কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল মেকানিক্সের দিকে অ্যাপ্রোচ করছে। ক্লাসিক্যাল মেকানিক্স কি বলে, সেটা বলে যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে ওকে পাওয়াই যায় না। তার মানে যত n বাড়বে তত কোয়ান্টাম মেকানিক্যালি যত n এর ভ্যালু বাড়বে তত ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি তত 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 কমবে, n টেন্ডস টু ইনফিনিটি তো 0 হয়ে যাবে। সেটাই বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে when n tends to infinity this probability tends to 0. This is the Bohr's correspondence principle। এইটা তাহলে যদি এই probability of finding the particle মানে পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট অথবা ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট ভার্সেস কোয়ান্টাম নাম্বার, ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, এটাকে যদি প্লট করা হয় তাহলে প্লটটা কেমন দেখতে হয়? এইটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1। ধরো এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1, কারণ প্রবাবিলিটি ম্যাক্সিমাম 1 হতে পারে, তার বেশি হতে পারে না। তাহলে আমি এক্স অ্যাক্সিসে ইয়ে করছি, ভাইব্রেশনাল এক্স অ্যাক্সিসে প্লট করছি, ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার এনকে প্লট করছি এক্স অ্যাক্সিসে। তাহলে এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1। তাহলে আমার গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কত ছিল? 0.83। এইটা যদি 0.83 হয় তাহলে এটা যদি 0.0 হয় তাহলে এই দিকটা মোটামুটি ধরো 0.17। তার মানে 0.83 যেটা ছিল সেটা গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট 0.83। যত আমি ভিটার ভ্যালু
n এর ভ্যালু বাড়াবো তত প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কমবে, তার মানে ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট বাড়বে। তার মানে এই প্লটটা কি হবে, এই প্লটটা যত আমি ভি এর ভ্যালু বাড়বে তত আমার এই প্লটটা এইভাবে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা 1 এর দিকে যেতে থাকবে, এরকম হবে। আর এইটা কি হবে, মানে এটা ধরো এটা ভি ইকুয়ালস টু, প্রথমে এটা হচ্ছে 0, তারপরে এটা হচ্ছে 1, তারপরে এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 3, তারপরে এটা হচ্ছে 4 অ্যান্ড সো অন। তাহলে এইটা আরেকটা কি হবে, এইটা হচ্ছে গিয়ে যত আমি ভি এর ভ্যালু বাড়াবো তত প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কমবে। 0.17টা হচ্ছে গ্রাউন্ড স্টেটের জন্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, তত যত ভি এর ভ্যালু বাড়াবো তত এটা কমবে। তাহলে এভাবে কমবে, এবারে n টেন্স টু ইনফিনিটিতে এটা 0 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস, মানে হচ্ছে পি মড অফ এক্স গ্রেটার দ্যান এ, মানে গ্রেটার দ্যান মড এ। আর এইটা কি, উপরেরটা কি, উপরেরটা হচ্ছে probability of finding the particle inside the classical turning point, মানে কি p mod of x less than mod of a। ঠিক আছে, এই প্লটটা এরকম দেখতে হয়। তাহলে এই হচ্ছে টোটাল এসএইচওর ব্যাপার। এসএইচও সম্পর্কে যা যা বলার ছিল মোটামুটি বলে দিয়েছি। এবার ওই অপারেটর মেথডে সলভ, ওইটা বলাও যেতে পারে নাও বলা যেতে পারে, স্যার বলেছে একবার বলে দিতে, ওটা আমি একদিন বলে দেবো ওখানে, ওটা নিয়ে অসুবিধা কিছু নেই। পরের দিন রিজিডোটারই শুরু করে দেবো, বা পরের দিন ওটা বললেও হয়। হ্যাঁ, তো মেনলি তো আগে সিলেবাসটাই বলা উচিত, যদি ওটাও সিলেবাসের মধ্যে, মানে ওটা হয়তো পরীক্ষায় ডিরেক্টলি কিছু আসবে না, কিন্তু ওটা থেকে অনেক কিছু আসবেই, রেজিং অপারেটর, লোয়ারিং অপারেটর থেকে, সেটা একদিন বলে দেবো ওখানে আমি। তো বাকি এরপর রিজিড রোটার এইগুলো যেমন পড়াবো, আর কখনো আমি পড়াতে না পারলে তো স্যার পড়িয়ে দেবে। তো ঠিক আছে, তাহলে এই এমনি তাহলে আগের দুটো ক্লাস আর এই ক্লাস মিলিয়ে টোটাল তোমাদের বিএসসি সিলেবাসে কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে যা আছে সেসব সব হয়ে গেল, মানে এনার্জি, ওয়েভ ফাংশন, সেখান থেকে ওয়েভ ফাংশনের প্লট, প্রবাবিলিটির প্লট, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, তার বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, ক্লাসিক্যাল প্রবাবিলিটি, এগুলো সব হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার বলো তোমাদের কারোর কোনো অসুবিধা আছে কিনা। দিদি, হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে যেটা ওই ছবিটা লাস্টে আঁকলে না, ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সাথে ওই কোয়ান্টাম এসএইচও বলে, ওই ওপরের যেটা n টেন্ডস টু ইনফিনিটিতে মাঝের সমস্ত পিকগুলো মানে প্রায় ইকুয়াল হয়ে যাচ্ছিল, মানে নোডাল প্লেন যেটা আর কি বললে, এবার বলছিলাম ওখানে তো ওই মানে কি বলে টার্নিং পয়েন্টস গুলোর বাইরেও তো কিছুটা প্রবাবিলিটি থাকছে, তাহলে ওখানে আমরা টেন্ডস টু মানে জিরোটা বলছি এটা কেন? বেসিক্যালি থাকবেই না, এটা ছবিটা একটু বাজে আঁকা হয়েছে, ঠিক ছবি দেখাতে পারলে বুঝতে পারতে, মানে এইটা থাকবেই না, যাতে এখন আর ডিলিটও করা যাবে না। দাঁড়াও ছবিটা আমি, আচ্ছা মানে ওই যেটা আর কি দাগটা আর কি পুরো ওই ইয়েটা দিয়ে যেতে পারতো, মানে 0 পয়েন্ট দিয়ে যেত, তাই তো? হ্যাঁ 0 পয়েন্ট দিয়ে যাবে, মানে এই জায়গায় এরকম আচ্ছা হবে ব্যাপারটা, ছবিটা থাকবেই না, মানে এটা হচ্ছে একদম পুরো এইরকম ভাবে এসে, মানে এইভাবে এসে একদম এইরকম মিশে যাবে, এইটা এইরকম ভাবে এসে একদম এইরকম ভাবে মিশে যাবে, থাকবেই না ছবিটা, এই 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 জায়গাটা থাকবেই না, মানে প্রবাবিলিটি একদমই প্রায় 0 হয়ে যাবে। ওটা অ্যাকচুয়াল ছবিটা দেখাতে পারলে বুঝতে পারতে, ওই বইতে দেখবে আছে। ঠিক আছে দিদি।
এই দেখো এইরকম একটা দেখতে পারো, বা এই যে এই দেখো এইটা হচ্ছে একটা n ইকুয়ালস টু 10 এর জন্য, ঠিক আছে? এইটা যেটা দেখতে পাচ্ছ না, এইটা হচ্ছে n ইকুয়ালস টু 10 এর জন্য। দেখো এইটা প্রায় এসে মানে এটা একদমই যে এইটা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, মানে ধরো এইটা যদি আমি করি তাহলে এই মানে এইটার হবে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টগুলো এই জায়গাটা হবে, মানে তাহলে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে এটা পুরো একদম জিরো হয়ে গেছে, থাকেই না প্রায়। মানে এটা n ইকুয়ালস টু 10 এর জন্য এরকম হচ্ছে, এটা ম্যাক্সিমাম n ইকুয়ালস টু 10 এর জন্য করা। এরপর যদি আরও বেশি করি n ইকুয়ালস টু 100 এর জন্য যদি করো, আরও ভালো করে এটা পরিষ্কার বুঝতে পারবে, এটা পরিষ্কার বোঝা যায়, মানে এটা থাকেই না, মানে টেন্স টু জিরো হয়ে যায়, মানে জিরো কত কখনোই হবে না, তার কারণ হচ্ছে তোমার হচ্ছে ওই ব্যাপারটা থাকবে, মানে তোমার ওই ওয়েভ ফাংশনের প্লটের তো একটা ব্যাপার থাকবে। এক্সপোনেনশিয়াল প্লটগুলো তো তোমার যখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটিতে ওটা জিরো হতে চায়, বাট এক্স্যাক্টলি জিরোতে হয় না, মানে 0.00001 হয়তো হবে, কিন্তু এক্স্যাক্টলি অ্যাবসোলিউট জিরোতে হয় না। এখানেও ব্যাপারটা সেটাই হবে, তো সেটাই ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্স সেখানেই মিলে যাচ্ছে, যে 0 পয়েন্ট হয়তো 4টে জিরো তারপরে হয়তো একটা ভ্যালু আছে, কি 5টা জিরো তারপরে একটা ভ্যালু আছে, সেইটা সবসময় থেকে যাবে, তো সেইটুকু তুমি সবসময় দেখতে পাবে, কিন্তু সেটাই জিরো, বুঝেছো? এরকম একটা ব্যাপার হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। ওটা ওই বইতে ছবিগুলো ভালো করে আছে, বুঝতে পারবে। ঠিক আছে, বলো আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? ভালো করে পড়ো, এগুলো খুব মানে এগুলো খুব ইন্টারেস্টিং আর কি। আর স্যারের লেকচার আছে ভীষণ, মানে সবই আছে ইউটিউবে। স্যার ওই আগের বারের ক্লাস মানে মনে হয় এই দিকের পার্টটা ওই 6 সেম, না তখন ওরা 4th সেম ছিল না কারা সব ছিল, তাদেরকে পড়িয়েছিল আর কি। তোমরা সেই লেকচারটাও শুনে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু আরও ভালো হয়ে যাবে। মানে আমারটা তো আমি তো পড়িয়েই দিচ্ছি, ধরো লাইভ একদম পড়িয়েই দিচ্ছি, এবার তোমরা স্যারেরটাও শুনো, তাহলে তোমরা স্যার তো সবসময় আরও ভালো বলে না, স্যার তো আরও ভালো পড়ায়। এবার তোমরা হচ্ছে স্যারেরটা শোনো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, পিডিএফ তোমাদের কাছে থাকছে, আমি তো প্রতিটা জিনিসই বলে দিচ্ছি, আর যা অসুবিধা হবে আমাকে করবে, স্যারের কাছে শুনবে, দেখবে মানে স্যারের লেকচারটা শোনো, আরও ভালো হবে। আমি তোমাদের লিঙ্কও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর ওই প্যারিটি অপারেটরের যে ক্লাসটা ওইটা আমি পাঠিয়ে দিচ্ছি, ওটাও তোমরা শুনে নাও। এগুলো কিন্তু মানে আমার অ্যাটলিস্ট খুব ইন্টারেস্ট লাগতো, জানি না তোমাদের কতটা কি ভালো লাগে ফিজিক্যাল কেমিস্ট্রি, তো এগুলো শোনো, খুব ভালো লাগবে, খুবই সুন্দর এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো দেখো, আমি আবার পরের ওই কবে যেন পড়াই, পরের শনিবার সন্ধেবেলা পড়াবো, ঠিক আছে? তাহলে রেখে দিচ্ছি আজকে, হ্যাঁ।